ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য আরেকটা ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের গল্পের নায়িকা যাকে সব থেকে বেশি ভালোবাসতো, সেই ছেলেটাই তার প্রথম ভালোবাসার মন পাওয়ার জন্য মেয়েটিকে অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করতে বাধ্য করে। কিন্তু এই ঘটনার কারণে আমাদের নায়িকার জীবন একদম বদলে যায়, আর সে তার সত্যিকারী ভালোবাসা খুঁজে পায় এবং তাকে বিয়ে করে ফেলে। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা জুনকে দেখানো হয়, যে কিনা তার মাস্টারের সাথে রোমান্স করছিল। জুন সেখানে আমাদেরকে তার জীবনের গল্প বলতে শুরু করে। যখন তার 18 বছর ছিল, তার বাবা জুয়ায় তাকে হেরে ফেলে। সেখানে দুইজন পার্টি জুনকে নেওয়ার জন্য ঝগড়া শুরু করে দেয়। জুন তখন ছোট ছিল, সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। তখনই সেই জায়গায় জনের এন্ট্রি হয়, যে কিনা বর্তমানে তার মাস্টার। জন এসে জুনকে তার কাছে করে ফেলে। এখানেই তাদের ভালোবাসার সূত্রপাত হয়। সেই দুই পার্টির ছেলেরা বলতে শুরু করে, তুমি কে? জন তখন কোনো কিছু না বলে তার গান বের করে। গান দেখার পর তারা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। জন তারপর জুনকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। তারপর জুন তাকে অনেক ট্রেনিং দিতে শুরু করে, তাকে ফাইট করা শেখায়, শ্যুট করা শেখায়, পড়াশোনা, লড়াই করা, সবকিছুর মধ্যে সে অনেক পারদর্শী হয়ে যায়। তারপর থেকে জুন তার কথাই কাজ করতে শুরু করে। জনের কথায় সে অন্যদের সাথে ফাইট করে এবং অন্য লোকদের কাছ থেকে টাকাও বের করে। এরকম ভাবে তারা আস্তে আস্তে একে অপরের প্রতি অনেক বেশি অ্যাটাচড হয়ে যায়, আর তারা একে অপরের অনেক বেশি প্রেমেও পড়ে যায়। তারপর জন যখন একটা ক্যাসিনোতে ছিল, একজন লোক এসে তাকে অনেক প্যারেশান করছিল। তখনই জন সেখানে চলে আসে এবং সে ব্যক্তিকে অনেক ভালো শিক্ষা দেয়। তাছাড়া জন জনের অনেক ভালোই খেয়াল রাখতো, আর তাকে অনেক সম্মানও করতো। তার সাথে সাথে সব বডিগার্ডরাও তাকে অনেক সম্মান করতো। সবাই তাকে একেবারে তাদের ম্যাডামের মতো ট্রিট করতো। এরকম ভাবে তারা একদিন ফিজিক্যাল হয়ে যায়, যে সিনটা আমরা ড্রামার প্রথমেই দেখেছিলাম। জন সেখানে জুনকে বলছিল, তুমি উপরের রুমে শিফট হয়ে যাও, কারণ আমার ছোটবেলার বান্ধবী জুলি আসতে চলেছে। আমি চাই না তার সামনে কোনো উল্টাপাল্টা কিছু হোক। জুনের তার এ কথা শুনে অনেক কষ্ট হয়, কারণ জীবনের এ মোড়ে এসে সে তাকে ছেড়ে দিবে সে ভাবতেও পারেনি। তারপর সে জুনকে কিছু একটা লেটার দেয়, জুনও সেটা রেখে ফেলে, কিন্তু তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। জন তারপর তার চুল বাঁধতে শুরু করে আর বলে, তুমি অন্য কারো কাছে ভালোবাসা চাইতে যেও না, কারণ আমি তোমার কাছে সব সময়ই থাকবো। তাই তোমার যখন যা চাই তুমি আমার কাছে চাইতে পারো। জন এ কথা শোনা মাত্রই তার চুল তার কাছ থেকে নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। জন তাকে বারবার থামতে বলে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। জন তারপর সিগারেট খেতে শুরু করে আর বলে, তুমি কি কাউকে পছন্দ করো? ভেতর থেকে আমার অনুভূতি আসে তুমি কাউকে পছন্দ করো, যাকে তুমি ছোটবেলায় দেখেছিলে। জনের এইসব কথা শুনে অনেক খারাপ লাগছিল, আর সে ভাবছিল জন এখন আমাকে ছাড়তে চাইছে, এ কারণে সে যে কোনো বাহানাই বানিয়ে ফেলছে যাতে আমি তার কাছ থেকে দূরে থাকি। জুন সেখানে তাকে কোনো জবাব দেয় না, সে দরজার পেছনে চলে যায় এবং সেখানে বসে থাকে। আর সেখানে বসে অনেক বেশি কান্না করতে শুরু করে। তার এরকম মনে হচ্ছিল জন তাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর তার বিশ্বাস হচ্ছিল না যে মানুষটাকে সে এত বছর ধরে ভালোবেসে এসেছে তার জীবনে তার কোনো মূল্যই নেই। তারপর জন জুনকে নেকলেস পরায় আর বলে, আমার ছোটবেলার বান্ধবী আজকে অ্যাব্রোড থেকে ফিরবে, আমি তাকে আনার জন্য যাচ্ছি। তারপর সে জুনকে ছেড়ে তাকে আনার জন্য চলে যায়। তারপর আমরা দেখতে পাই সে তো জুনকে সাথে করে নিয়ে তারপর এয়ারপোর্টে এসেছিল। সেখানে জন জুলির জন্য অনেক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিল। জুন তাকে দেখছিল আর ভাবছিল সে এত কঠিন অ্যাটিটিউড কখনো দেখায়নি যতটা সে আজকে দেখাচ্ছে। তখনই সেই জায়গায় জুলির এন্ট্রি হয়, আর সে তার গলার নেকলেস দেখে বলতে শুরু করে, জন তুমি তো তাকে অনেক ভালোভাবেই রেখেছ। তখন জন তাকে বলতে শুরু করে, তোমার যদি নেকলেস ভালো লাগে তুমি এটা নিতে পারো। তখন জুলি তার গলা থেকে সে নেকলেস ধরে টান লাগায়, আর সে নেকলেসটা তার গলা থেকে খুলে ফেলে, যে কারণে সে আঘাত পায়। আর জুলি সে নেকলেসটা ফেলে দেয় আর বলে, আমার কোনো কিছুই যায় আসে না এটা কত দামের, কারণ তুমি আমাকে একটা নতুন এনে দিবে। তাদের এই ব্যবহারে জনের অনেক বেশি খারাপ লাগে। জন সেখানে জুলিকে বলে, সে আমার কোনো মিস্ট্রেস না, সে শুধুমাত্র আমার সাথে থাকে, আর ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে সে সবসময় তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। জন এসব দেখে ভাবছিল সে কোনো মেয়েকে দেখে কিভাবে এরকম ভাবে বদলে যেতে পারে। জন জুলিকে বলে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। জুলি তাকে উত্তরে বলে, আমাকে নেওয়ার জন্য চ্যাং আসেনি। জন তাকে বলে, তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি, তোমার কি খারাপ লাগছে? জুলি সেখানে চ্যাংকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমি শুধুমাত্র চ্যাংকে চাই। জন তখন তাকে বলে, তোমার মাথায় কি বুদ্ধি নাই? সে তোমার যোগ্য না, তুমি কেন শুধুমাত্র তার পেছনেই পড়ে আছো? জুলি তখন আর কোনো কিছুই বলে না। জন সেখানে জনকে কিছু ইনস্ট্রাকশন দেয়, আর সে জুলিকে নিয়ে চলে যায়। তারপর জন তো সে ভাঙা নেকলেসটা নিয়ে ভাবতে শুরু করে, তুমি আমার সাথে এরকম না করলেও পারতে, কি এমন দরকার ছিল আমার হৃদয়টা এরকম ভাবে ভাঙার?
তারপর আমরা জুনকে দেখতে পাই সে কিনা চ্যাংয়ের সাথে দেখা করার জন্য চলে এসেছিল, কিন্তু চ্যাংয়ের বডিগার্ডেরা তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। তাই জুন সবার সাথে ফাইট করতে শুরু করে আর সবাইকে মেরে ধরে সে চলে যায় চ্যাংয়ের সাথে দেখা করতে। এটাই আমাদের গল্পের হিরো চ্যাং, যে কিনা লাইটার জ্বালাচ্ছিল। জুন তার কাছে যায় এবং তাকে একটা উপহার দেয়, যেটা জুলি তার জন্য অ্যাব্রোড থেকে এনেছিল। এই জিনিসটা আসলে অনেক বছর পুরনো ছিল। এটা দেখার পর চ্যাং অনেক বেশি ইমপ্রেস হয় আর সে জুনকে একটা নেকলেস পরাতে শুরু করে আর বলে এটা তোমার রিটার্ন উপহার, আর এটা পরলে তোমার গলার ইনজুরিগুলোও দেখা যাবে না। জুন সেটা পরে ফেলে। তারপর সে চ্যাংকে বলে আজকে রাতে আমাদের বাড়িতে ডিনার পার্টি, আপনার সেখানে আসতে হবে। চ্যাং তাকে বলে আমি দেখবো, আমি যদি আসতে পারি তাহলে আসবো। জুন তাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। তারপর সেও সেখান থেকে চলে যায়। তারপর সে জনের কাছে গেলে জন তাকে বলে তুমি এত লেট কেন হয়েছ। আর তারপর সে যখন মনোযোগ দিয়ে জুনের দিকে তাকায় সে তার গলার মধ্যে নেকলেস দেখতে পায়। তাই সে জুনকে জিজ্ঞেস করে এটা তোমাকে কে দিয়েছে। জুন তাকে বলে এটা তাকে চ্যাং দিয়েছে। জন তখন সাথে সাথে সেটা তার গলা থেকে খুলে ফেলে এবং সেটা ভেঙে ফেলে। আর সে জুনকে বলে তোমার সাহস কিভাবে হলো সে লোকটার কোনো কিছু নেওয়ার। জুন তো অবাক হয়ে ভাবতে শুরু করে, জন চাইলে যে কারোর সাথে যে কোনো কিছু করতে পারে, কিন্তু একজন যখন আমাকে নেকলেস পরিয়েছে তার এখন জ্বলে যাচ্ছে। তখনই জুনের জিনিসপত্র প্যাক হয়ে চলে আসে। জুন জিজ্ঞেস করে এইসব কি। জন তাকে বলে এখন থেকে জুলি এখানে থাকবে, তাই আমি চাই না সে তোমাকে দেখুক। তাই তুমি উপরের ফ্লোরে শিফট হয়ে যাও, আর যদি এখান থেকে যেতে চাও তাহলে যেতেও পারো। জুন তারপর সেখান থেকে যাওয়ারই সিদ্ধান্ত গ্রহণ করে। সে যখন চলে যাবে পেছন থেকে সে তাকে জড়িয়ে ধরে এবং থামাচ্ছিল, কিন্তু জুন তাকে নিজের থেকে সরিয়ে ফেলে। জন তখন পেছন থেকে তাকে বলতে শুরু করে সে লোকটার কাছে কখনো যেও না, কারণ তুমি যা চাও তা দেওয়ার জন্য আমি রাজি আছি, তাই তুমি তার দিকে ফিরেও তাকিও না। জুন তো ভাবতে শুরু করে হ্যাঁ আমি শেষবারের জন্যই তোমাকে দেখছি, তোমার জন্য সব ফিলিংস আমার মরে গেছে। অন্যদিকে পেছন থেকে জন ভাবছিল সে শুধুমাত্র এখনকার জন্য যাচ্ছে, কিন্তু আমার খারাপ কেন লাগছে। তারপরে সিনে জুন চ্যাংয়ের কাছে চলে যায় তাকে একটা ড্রিঙ্ক দেওয়ার জন্য। সেই ড্রিঙ্কের মধ্যে আসলে ড্রাগ ছিল। জনের কথা মতো জুন সেটা নিয়ে চলে যায় চ্যাংয়ের কাছে আর তাকে গিয়ে সে ড্রিঙ্কই অফার করতে শুরু করে। চ্যাং তো সেটা খাওয়ার জন্য নিষেধ করেছিল। জুন তখন সেটা খাওয়ার জন্যই যাচ্ছিল, কিন্তু চ্যাং তার গলার আঘাত দেখতে পায় আর সে তাকে থামিয়ে সে ড্রিঙ্ক সে নিজেই খেয়ে ফেলে, কারণ চ্যাং জানতো এই ড্রিঙ্ক তার জন্য ক্ষতিকর হতে পারে। জুনের এই সব কিছু করতে অনেকটাই খারাপ লাগছিল, কিন্তু সে ড্রিঙ্ক খাওয়ার পরে চ্যাংয়ের অবস্থা অনেক খারাপ হতে শুরু করে। জুন তাকে বলে আমি তোমাকে উপরে নিয়ে যাচ্ছি। তারপর সে তাকে তার রুমের মধ্যে নিয়ে যায়। জুনের তো এই সব কিছু করতে একেবারে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু এই সব কিছু সে জনের কারণে করছিল, কিন্তু সে ভেবে নিয়েছিল এটাই শেষ। অন্যদিকে জনেরও কেন জানি খারাপ লাগছিল। অন্যদিকে চ্যাং কিছু দূর যাওয়ার পরই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় এবং তাকে তার কোলে করে নেয়। আর তারপর সে জুনের অনেক বেশি কাছাকাছি চলে আসে। আসলে জন এই সব কিছু জুনকে এ কারণে করতে বলেছিল কারণ জুলি চ্যাংকে পছন্দ করত। আর জন তার প্রথম ভালোবাসা জুলিকে তার করে পেতে চায়। আর জুলি আর চ্যাং যখন একসাথে নাইট স্পেন্ড করবে সে জুলিকে দেখাবে আর বলবে চ্যাং কত খারাপ একজন ছেলে। অন্যদিকে তারা রোমান্স করছিল, কিন্তু জুন এটাই ভাবছিল যে মানুষটা আমাকে ফোর্স করতে পারে অন্য কোনো পুরুষের সাথে নাইট স্পেন্ড করতে, আমি সে মানুষটার কাছে কখনোই ফিরে যাব না। অন্যদিকে আমাদের জনকে দেখানো হয় সে কিনা বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখনই জুলি তার কাছে আসে আর বলে তুমি এত জলদি জলদি কেন আমাকে ডাকলে। জন বলে আমি আসলে তোমাকে দেখাতে চাচ্ছিলাম চ্যাং আসলে কেমন ছেলে, যার জন্য তুমি এত বেশি পাগল হয়ে থাকো। জুলি বলে তোমার কথার মানে কি, সে অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করেছে। জন সেখানে তাকে কোনো কিছুই বলে না, সে রুমের দিকে নিয়ে যায়। আর যে রুমের মধ্যে চ্যাং এবং জুন ছিল সে রুমটা তারা খুলে ফেলে। তারা যখন দেখতে পায় তারা দুজনে একসাথে শুয়ে আছে, সেই জায়গায় তো তারা দুজনে অনেক বেশি শকড হয়। জন এই সব কিছু নিজেই করলো আর সে মনে মনে ভাবতে শুরু করে তারা দুজনে জামা কাপড় পরে আছে, হতে পারে জুন তাকে তার কাছে আসতে দেয়নি। জুলি তো এই সব কিছু দেখে অনেক বেশি রেগে যায় আর সে ভেতরে এসে তার দিকে বন্দুক তাক করে। আর সে জুনকে শুট করতেই যাবে, তখন চ্যাং তার কাছ থেকে বন্দুক বের করে আর সে বন্দুক জুলির দিকে তাক করে আর জুলির বন্দুকে এসে শুট করে, কারণে সে বন্দুক পড়ে যায়। জুলি তো তারপরও সেখানে অনেক বেশি রেগেছিল আর সে জুনকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। আর তারপর সে রাগে কষ্টে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর জন তো জুনকে অনেক রাগে চোখে দেখে চলে যায়। তারপর বাইরে আশেপাশে যত লোকেরা ছিল তাদের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। তখন চ্যাং উঠে পড়ে তাদেরকে ভয় দেখায় এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সে দরজা লাগিয়ে আবারও জুনের কাছে চলে আসে আর সে জুনকে একেবারে ডাইরেক্ট বলে দেয় আজ থেকে তুমি আমার ফিয়ন্সে। তারপর সে আবারও জনের বাড়িতে চলে যায় আর ভাবছিল সে আমাকে বিয়ে করার কথা বলেছে
আমি এই বিয়ের জন্য কখনো নিষেধ করতে পারবো না। 3 দিন পরেই আমাদের বিয়ে। সে আমাকে গ্রহণ করেছে, আমি তাকে বিয়ে করব। আমি তার সাথে নতুন একটা জীবনের শুরু করব। আমি কখনো ভাবতেও পারিনি আমার জীবন আমাকে এরকম একটা সুযোগ দিবে। যে আমাকে তুচ্ছ মনে করে আমি তার কাছে থাকা একেবারেই পছন্দ করব না। 10 বছর ধরে আমি চ্যাংয়ের সাথে ছিলাম, তারপরেও সে আমার সাথে এরকম করেছে। কিন্তু আমার বিশ্বাস চ্যাং আমার সাথে এরকম করবে না, কারণ তাকে দেখলেই বোঝা যায় সে আমাকে অনেক সম্মান করে। জুন যখন গহনা গোছাচ্ছিল তখনই সেই জায়গায় জুলি চলে আসে আর বলে, তোমার এত সাহস, তুমি এগুলো পরেছ? আর সে তাকে জ্বর মারবে, সে তার হাত ধরে ফেলে। আর সে তার হাত সরিয়ে যখন চলেই যাবে তখনই সেই জায়গায় জন চলে আসে। জুলি তখন জনকে বলতে শুরু করে, তুমি এত সব গহনা কেন আমার জন্য বানাওনি? জন বলে, তোমার এগুলো লাগলে তুমি এখন নিতে পারো। জন তখন চিল্লাচিল্লি করতে শুরু করে আর বলে, এই সব কিছু আমি চাই, না হলে আমি এখান থেকে চলে যাব। জন তখন জুলিকে বলতে শুরু করে, তোমার কাছে যত কিছু আছে সব কিছু তাকে দিয়ে দাও। কিন্তু জুন এবার তাকে নিষেধ করে দেয়। জন তাকে বলতে শুরু করে, অল্প কিছু টাকার জন্য তুমি তোমার জায়গা দেখিয়ে দিচ্ছ। জুন তাকে বলতে শুরু করে, ক্যাসিনোতে আমি তোমার জন্য গুলি খেয়েছিলাম, চাকুর আঘাত সহ্য করেছিলাম। আর ডাক্তার আমাকে একথা পর্যন্ত বলে দিয়েছে আমি মা হতে পারবো না। তারপরেও আমি তোমার সাথে কাজ করেছি, তুমি হয়তো ভুলে গেছো। তাই তার পরিবর্তে সবকিছু আমার পাওনা, আর আমি আমার পাওনা নিয়েই যাব। আর এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তুমি এই সব কিছুর ওপর তোমার হক দেখাতে পারো না। তাই এখন থেকে আমি আপনাকে আর মাস্টার বলেও ডাকবো না। চলে আবারও চিল্লাতে শুরু করে, কিন্তু জন তাকে বলে, এই সব কিছুর মধ্যে আর পড়ার দরকার নেই, আমি তোমাকে নতুন কিনে দিব। জুলি তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। জন তারপর জনকে বলে, জন তোমার কাছে তো অনেক টাকা পয়সা আছে, তাকে তুমি কেনাকাটার জন্য কেন নিয়ে যাচ্ছ না? হতে পারে তার মন ভালো হয়ে যাবে। জন তাকে কোনো কিছুই বলে না। তারা যাওয়ার পর সে ভাবতে শুরু করে, সে কখনো আমার জন্য এতটা নরম হয়নি। আমি যদি অভিমান করতাম বা রাগ দেখাতাম সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। কিন্তু এখন সে তাকে রাজি করানোর জন্য তার পেছনে চলে যাচ্ছে। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে জন ভাবছিল, জুলি এত আজব ব্যবহার কেন করছে? আমি তো জুলিকেই বিয়ে করব, যাই হোক না কেন। তারপর জন যখন জুলিকে মানানোর চেষ্টা করছিল, এই সব কিছু উপর থেকে জুন দেখছিল। তারপর সে জুলিকে কোনো রকম ভাবে রাজি করিয়ে গাড়িতে বসিয়ে ফেলে। আর সে উপরে তাকিয়ে জুনকে দেখতে শুরু করে আর ভাবে, হতে পারে এটাই আমাদের শেষ দেখা। আজকে আমাকে শেষবারের জন্য দেখে নাও। আগুন তুমি লাগিয়েছ, আমি তোমাকে ক্ষমা করব না। কিন্তু এখন জন যাই করুক না কেন, জনের কোনো কিছুই যায় আসে না। অন্যদিকে জনের বাবা জুনকে বলছিল, তুমি অন্য কারো মেয়ে, অনেক সময় হয়ে গেছে, তোমাকে আশ্রয় দেওয়া হয়েছে, এখন তুমি এখান থেকে চলে যেতে পারো। এটা আসলে 2য় ফ্লোরের বাড়ি ছিল, যেখান থেকে জুনকে এখন বের করে দেওয়া হচ্ছিল। আশেপাশে সব মেয়েরা বলতে শুরু করে, তাকে সব সময় মানুষের বাড়িতেই থাকতে হবে, সে কখনো নিজের বাড়ি বানাতে পারবে না। আর সে বিয়ে করেও কখনো তার সংসার বানাতে পারবে না। সে শুধুমাত্র পারবে মানুষের সংসার ভাঙতে। জন যখন জুলিকে এত বেশি ভালোবাসে, তার কি দরকার আছে তাদের মাঝে আসা? তারা এই সব কিছু বলে তাকে অনেক খোঁটা দিচ্ছিল। জুন বের হওয়ার পর ভাবতে শুরু করে এখন তার কি করা উচিত, সে কোথায় যাবে। সে যখন এই সব কিছু চিন্তা করছিল, একটু দূরে যাওয়ার পরই তার সাথে চ্যাংয়ের দেখা হয়। চ্যাং তো জুনকে নিয়ে যাওয়ার জন্যই অপেক্ষা করছিল। চ্যাং জুনকে বলতে শুরু করে, আজকে আমরা বিয়ে করব, আমি তোমাকে কোলে তুলতে চাই। তারপর সে তাকে কোলে করে গাড়িতে বসায়। অন্যদিকে রাস্তায় তো জন জুলিকে নিয়ে যাচ্ছিল, আর চ্যানও সেই জায়গা দিয়ে জুনকে নিয়ে চলে যাচ্ছিল। গাড়ি দুইটা একে অপরের পাশ দিয়ে যায়। জনের নজর জুনের দিকে যায়, যে কিনা চ্যাংয়ের সাথে ছিল। জন যখন এসব দেখতে পায় সে তো অনেক বেশি অবাক হয়। আর সে অবাক হয়ে ভাবতে শুরু করে, সে কি আবার চ্যাংকে বিয়ে করবে নাকি। তখনই জুলি তাকে ডাকে আর বলে, তোমার কি হয়ে গেছে? তুমি এত আজব ব্যবহার কেন করছো? আমাকে কেন মনোযোগ দিচ্ছ না? আমাকে দেখেও তুমি না দেখার ভান করছো। জন তখন জুলির দিকে মন দেয় আর তার সাথে যাচ্ছিল, কিন্তু তার জুনের কথা কেন জানি মনে পড়ছিল। আর জন তো এখন অবাক হয়ে ভাবছিল সে কিভাবে তাকে বিয়ে করতে পারে। আর সে ড্রাইভারকে অনেক জোরে গাড়ি চালাতে বলে। অন্যদিকে চ্যাং তার ড্রাইভারকে গাড়ি থামাতে বলছিল, কারণ সে জুনকে বিয়ের জামা কিনে দিবে, কারণ সে তাকে অনেক বড় করে বিয়ে করতে চায়। সেখানে জুনও তাকে নিষেধ করে না, তার সাথে করে চলে যায়। চ্যাং তাকে অনেক রোমান্টিকলি কোলে করে নিয়ে যাচ্ছিল। সেখানে শপকিপার জুনকে জিজ্ঞেস করে, আপনি কিরকম জামা চান? জুন বলে, আমি চাই আমার ওয়েডিং ড্রেসের মধ্যে অনেকগুলো হীরা থাকুক। চ্যাংও তখন তাকে সেরকম জামাই কিনে দেয়। অন্যদিকে জন বাড়িতে যায় এবং সার্ভেন্টকে জিজ্ঞেস করে জুন কোথায়। সার্ভেন্ট তাকে বলে সে তো এখানে নেই। জন তারপর গিয়ে পুরো ঘরটা খুঁজতে শুরু করে এবং সে কোথাও তাকে দেখতে পায় না। আর সে জুনের রুমে গিয়ে দেখতে পায় সেখানে তো কোনো কিছুই নেই। তখন জন বুঝতে পারে জুন এখান থেকে চলে গেছে। জুন তখন অনেক রেগে মেগে নিচে নামে এবং সে মেয়েটকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছে। তখন মেয়েট তাকে বলে আজকে তার বিয়ের কথা শোনার পর তার অনেক বেশি অদ্ভুত লাগতে শুরু করে আর সে মেয়েদের ওপর চিল্লাচ্ছিল।
কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে তাকে এত বেশি ভালোবাসে সেই জুন অন্য কাউকে বিয়ে করছে। তখনই জনের ফাদার চলে আসে আর বলে, ফালতু ব্যাপারে তুমি কেন এত বেশি নাক গলাচ্ছ? জুন আজকে চ্যাংকে বিয়ে করতে চলেছে আর সে চ্যাংয়ের সাথে অনেক বেশি হ্যাপি আছে। জন তো শকড হয়ে যায় আর বলতে শুরু করে জুন কিভাবে চ্যাংকে বিয়ে করতে পারে। জনকে তার ফাদার বলে তারা দুজনে মিলে এটা ডিসাইড করেছে, তাই তোমরা দুজনেই এখন তাদের মধ্যে আর যাবে না। তোমরা দুজনে এখন একে অপরকে বিয়ে করে ফেলো। আজকেই তাদের বিয়ে, তাই সবকিছু আজকেই শেষ করো। জন তো অবাক হয়ে ভাবতে শুরু করে জুনের সাথে তার কিভাবে ঝগড়া হয়েছিল জুলির কারণে। আর সে অবাক হয়ে ভাবছিল এই সব কিছু কিভাবে হতে পারে, আমার কিছু একটা করতে হবে। জুলি তো হাইপার হয়ে যায় আর বলে আমি তো চ্যাংকে মেরেই ফেলবো। জন তখন তাকে অনেক জোরে একটা ধাক্কা দেয় এবং গান নিয়ে ফেলে আর সেটার মধ্যে গুলি ভরে সে চলে যায়। জুলিও সেখানে তাকে থামানোর চেষ্টা করে না। জনের বাবা রেগে যায় এবং জুলিকে বলে আজকে যদি তার কোনো ক্ষতি হয় আমি তোমাকে কখনোই পরিবারে বিয়ে করতে দিব না। অন্যদিকে জন তো গাড়িতে বসে পড়ে এবং তার অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছিল আর সে ভাবছিল আমি তাকে অনেক বেশি হার্ট করেছি আর সে আমার জন্য অনেক বেশি প্যারেশান থাকতো। বর্তমানে সে আগের সবকিছুই ভাবছিল এবং তার অনেক বেশি খারাপ লাগে আর সে গাড়িতে বসে পাগলের মতো করতে শুরু করে। তাই সে তাড়াতাড়ি করে বিয়ে থামানোর জন্য চলে যায় আর সে মনে মনে ভাবছিল জুন শুধুমাত্র আমার, যে তাকে পাওয়ার চেষ্টা করবে আমি তাকে মেরে ফেলবো। আর সে অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। অন্যদিকে আমরা জুন এবং চ্যাংয়ের বিয়ের দৃশ্য দেখতে পাই, যেখানে জুনকে অনেক বেশি কিউট লাগছিল। সবাই তো ব্রাইডকে দেখে বলা বলি করছিল সে তো অনেক বেশি সুন্দরী। তখনই চ্যাং তার কাছে এসে তার হাত ধরে, এখানে তাদের বিয়ের রিচুয়ালস গুলো শুরু হয়ে যায়। তখনই তাদের বিয়ে থামাতে সেখানে জন চলে আসে আর সে আসা মাত্রই উপরে শুট করে আর সে বলতে শুরু করে তাদের বিয়েতে আমি একদমই রাজি না। আর সে জুনের কাছে গিয়ে তাকে বলতে শুরু করে আজকে যদি এখানে আমি কারো খুন করে ফেলি আমাকে ক্ষমা করে দিও। আর সে চ্যাংকে বলতে শুরু করে কারণ তুমি আমার ওয়াইফকে কিডন্যাপ করে তাকে বিয়ে করার চেষ্টা করেছো। চ্যাং তাকে বলে আমিও পুলিশ ডাকবো, আমিও তোমাকে ছাড়বো না। আর সে বন্দুক তখন চ্যাংয়ের দিকে তাক করে। চ্যাং বলে তোমার বাবা নিজেই বিয়েতে রাজি হয়েছে আর এই বিয়ের জন্য সে আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে তুমি কেন লড়াই করতে চাচ্ছ? যদি লড়াই করতেই চাও আমি তোমার সামনেই আছি। জন তখন গান লোড করতে শুরু করে কিন্তু চ্যাং তার হাত ধরে আকাশের উপরে সেটা শুট করায়। তারপর চ্যাং তার কাছ থেকে সে গান নিয়ে নেয় এবং সব গুলিগুলো বের করে ফেলে। তারপর তারা দুজনে মিলেই ফাইট করতে শুরু করে কিন্তু চ্যাং তার হাত ধরে ফেলে আর বলে তোমার এত সাহস কিভাবে হলো আমাকে ড্রাগ দিয়ে তারপর ফাঁসানোর। জুন তারপর জনকে বলতে শুরু করে তুমি আমাকে বলেছিলে আমি যদি তোমার সব কাজ করি তুমি আমার একটা ইচ্ছা পূরণ করবে, আর আমার এখন একটা ইচ্ছা তুমি এখান থেকে চলে যাও আর আমাদের মধ্যে তুমি একদমই আসবে না। জুন তারপর ফাদারকে বলে আপনি আবারও বিয়ে শুরু করুন। তারপর সেই লোকটা আবারও বিয়ে পড়তে শুরু করে আর জুন বলে হ্যাঁ আমি রাজি। জনের হৃদয় সেখানে ভেঙে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে চ্যাং গোসল করছিল এবং বাইরে তার জন্য জুন অপেক্ষা করছিল আর কিছু একটা ভাবছিল। চ্যাং বেরিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে তোমাকে অনেক অদ্ভুত মনে হচ্ছে, কি হয়েছে আমাকে বলো। চ্যাং তাকে বলে তুমি খুব ভালোভাবেই জানতে আমি তোমাকে ড্রাগ দিয়েছি, তারপরেও তুমি কেন কোনো কিছু বলনি। চ্যাং তাকে বলে ক্যামেরার মধ্যে সবকিছুই রেকর্ড হয়ে যায়, তুমি কি এ ব্যাপারে জানতে না। চ্যাং তারপর তাকে সে ভিডিও দেখাতে শুরু করে। ভিডিও দেখে সে অবাক হয় কিন্তু চ্যাং তাকে তার কাছে করে ফেলে। তারা সেখানে একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। অন্যদিকে আমরা দেখতে পাই জনের ফাদার তাকে অনেক বেশি মারছিল আর তাকে বলে তোমার এত সাহস কিভাবে হলো জুলিকে ছেড়ে জুনের বিয়েতে গিয়ে এত তামাশা করার। তুমি তো চ্যাংকে ড্রাগ দিয়েছিলে, এখন যখন সে জুনকে বিয়ে করছে তোমার এত খারাপ কেন লাগছে? আমি নিজেও চেয়েছিলাম জুনের মতো খারাপ মেয়ে তোমার জীবনে না থাকুক, তোমার জীবনে যাতে জুলির মতো ভালো মেয়ে থাকে। জন তার বাবার সামনেও পাগলামি করতে শুরু করে আর বলে জুন আমার ছিল আমারই থাকবে। কিন্তু এখন এত পাগলামি করে কোনো লাভ হবে না, কারণ জুন তো চ্যাংকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। জন তার ফাদারকে বলে যদিও তার বিয়ে হয়ে গেছে আমি তাকে আমার কাছে ফিরিয়ে আনবো, আমি তার ডিভোর্স করাবো। তারপর সে জুনের পিকচার দেখছিল আর বলছিল তুমি যখন অনেক ছোট ছিলে তখন আমি তোমাকে এখানে এনেছিলাম, তারপর থেকে তুমি আমার সাথেই ছিলে, এখন যখন বড় হয়ে গেছো তুমি আমাকে ছাড়তে চাইছো, তুমি চাইলেও আমাকে ছাড়তে পারবে না। অন্যদিকে জুলি চলে আসে জনের কাছে আর বলে তুমি কেন চ্যাংকে মারলে না? তুমি এত ফালতু কিভাবে হতে পারো, তাকে কেন বিয়ে করতে দিলে? চ্যাং আমার আর আমি চ্যাংকেই ভালোবাসি। তারা সেখানে তর্ক করতে শুরু করে। জন সেখানে বন্দুক তার দিকে তাক করে। জন রেগে জুলিকে বলতে শুরু করে আমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমার কারণে হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি যখন আমার সাথে থাকতেই চাইছো না আমি তোমাকে মেরে ফেলবো। আর সে জুলিকে শুট করতেই যাবে তখনই জনের ফাদার চলে আসে আর তাকে বলে তুমি বন্দুক নিচে করো। জন বলতে শুরু করে আমি জুলিকে এত গুরুত্ব দিয়েছি কারণ আমি জানতে পেরেছিলাম সে অসুস্থ, কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনি আমার বাবা হয়ে জুনকে আমার কাছ থেকে দূরে করতে চেয়েছিলেন, এই কারণে এসব করেছেন। কিন্তু যাই হয়ে যাক না কেন এখন জুনকে আমি আমার করেই ছাড়বো।
জুনকে আমি এই বাড়িতে নিয়ে আসবো এবং আপনাদের সামনেই রাখবো। জুলি রেগে চলে যায়। আর অন্যদিকে জন ছবি দেখছিল আর বলছিল, তোমাকে এই বাড়িতেই ফিরে আসতে হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। অন্যদিকে চ্যাং জুনকে তার মায়ের সাথে দেখা করায়। আজকে তাদের চা দেওয়ার রিচুয়াল ছিল। জুন সেখানে তাকে চা সার্ভ করে। সেখানে তো তার মায়ের অনেক বেশি ভালো লাগে। চ্যাং এর মা তাকে অনেক বেশি পছন্দ করে এবং তাকে উপহার দেয়। অনেক ধরনের প্রপার্টি, গাড়ি, অনেক কিছুই তাকে উপহার হিসেবে দিয়ে দেয়। তারপর সে জুনের অনেক বেশি প্রশংসা করে। জুনের তো এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে তার শাশুড়ি না, মাকে পেয়ে গেছে। চ্যাং এর মা বলছিল, তুমি না থাকলে কি জানি আমার কি হতো। আমি তো ভেবেছিলাম আমার ছেলে অন্য কোনো ছেলেকেই পছন্দ করে। তুমি আমার ছেলের জীবনে আসার কারণে আমি তার এরকম পরিবর্তন দেখতে পাচ্ছি। তখনই মেয়েরা চলে আসে। সেখানে অনেকগুলো প্রপার্টির পেপার, গহনা এবং অনেক কিছুই ছিল। জুন এসব দেখে মনে মনে ভাবছিল তাকে এত বেশি টেম্পার কখনোই দেওয়া হয়নি। আর সে অনেক অবাক হয়ে ভাবছিল এটা কি সত্যি আমার জীবনে হচ্ছে। তখনই জ্যাং তাকে বলতে শুরু করে, তোমাকে দেখে মনে হচ্ছে এসবে তুমি সন্তুষ্ট না। এই নাও, এটা হচ্ছে আমার মায়ের লকারের চাবি, তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো, শুধু তুমি হ্যাপি থাকো, এটাই আমার জন্য যথেষ্ট। তখন জুনও সেটা নিয়ে নেয়। তার শাশুড়ি তাকে বলছিল, তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার তো আরো আগে আমার পুত্রবধূ হওয়া উচিত ছিল। তারপর জুন লকার থেকে কিছু বের করছিল। আর সে যখন তার জিনিসপত্র বের করে তখনই সেখানে চ্যাং চলে আসে। আর সে জুনকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন বের করছো। জুন তাকে কিছু বলতেই যাবে, সেখানে তাদের রোমান্স আবারও শুরু হয়ে যায়। জুন চ্যাংকে বলতে শুরু করে, এটা দিনের সময়, তুমি আমার এত কাছে এসো না। চ্যাং তাকে বলে, কোনো ব্যাপার না, পুরো দুনিয়া আমাদেরকে একসাথে দেখেছে, তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে, এখন তো আমার দায়িত্ব তোমাকে ভালোবাসা। তারপর সে পর্দা লাগিয়ে দেয় এবং তারা আবারও রোমান্স করে। তারপরে সিনেও জুনকে তার শাশুড়ি বলছিল, তুমি আসার পর থেকে আমার বাড়ি একদম বদলে গেছে, আর আমার ব্যবসায় তো আরো লাভ হতে শুরু করেছে। তোমাকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি অনেক বেশি হ্যাপি। জুন বলে, আপনারা সব সময় সাকসেসফুল ছিলেন, আমাকে ক্রেডিট দেওয়ার দরকার নেই। আমাদের বাড়ির আশেপাশে কিছু কাজ চলছে, তাই একটু শব্দ হতে পারে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। চ্যানের যখন 9 বছর ছিল, কিছু গুন্ডারা তাকে অনেক বেশি বুলি করেছিল। তখনই তার কাছে একটা ছোট মেয়ে এসে তাকে সাহায্য করেছিল। আমি জানি না সেই ছোট মেয়েটা কে ছিল, কিন্তু সে চ্যাংয়ের জীবনে অনেকটাই জায়গা রাখে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় আসলে চ্যাং বিপদে পড়েছিল, পরে আমাদের ছোট নায়িকাই তাকে বাঁচিয়েছিল। বর্তমানে এই ঘটনা শোনার পর জুন ভাবছিল, ছোটবেলায় আমিও কাউকে বাঁচিয়েছিলাম, এর মানে তার হৃদয়ে সবসময় আমার জন্য জায়গা ছিল, কিন্তু সে আমাকে চিনতে পারেনি। কিন্তু জুন আসলে এটা বুঝতে পারেনি চ্যাং তাকে অনেক আগে থেকেই চিনতে পেরেছে। জুনকে তার শাশুড়ি আরও বলছিল, আমি তাকে নিয়ে অ্যাব্রোডে চলে গিয়েছিলাম কারণ আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে যায়। তার কিছু বছর পর সে বারবার ক্যাসিনোতে যেত কারণ সেই মেয়েটাকে সে খুঁজতে চেয়েছিল। আর হয়তো এখন সে সেই মেয়েটার সাথে আছে, এই কারণে সে এত বেশি হ্যাপি। তার কিছুক্ষণ পর চ্যাং সেখানে চলে আসে। তারা একসাথে খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ে। পরে সিনে দেখানো হয় জুন ঘুমিয়েছিল, পেছন থেকে চ্যাং তার কাছে আসে। আর সে জুনকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাকে রাত থেকেই মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করছো। জুন তাকে বলে, তোমাকে ক্যাসিনোতে একটা বাচ্চা বাঁচিয়েছিল, তুমি এ ঘটনার ব্যাপারে কেন কখনো আমাকে বলনি। চ্যাং তাকে বলে, এর মানে তোমার কি ছোটবেলার সব কথা মনে আছে। চ্যাং তাকে বলতে শুরু করে, তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তুমি সে মেয়ে যে কিনা আমাকে ছোটবেলায় সাহায্য করেছিলে। তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যায়, তারা আবার অনেক বেশি ক্লোজ চলে আসে। তারপরের দিন সকালে চ্যাং তাকে জড়িয়ে ধরে আর বলে, খুব শীঘ্রই জুন এবং জুলি এঙ্গেজমেন্ট করে নিবে। জুন চ্যাংকে বলুক তারা এঙ্গেজমেন্ট করুক বা বিয়ে করুক, আমার এখন কোনো কিছুই যায় আসে না। আমি চাই তারা তাদের জীবনে খুশি থাকুক, আর আমিও তোমার সাথে খুশি থাকি। জুন তো সে জায়গায় চ্যাংয়ের কোলে বসে পড়ে আর বলে, সবাই জানে আমি তোমাকে আমার স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর আমি শুধুমাত্র তোমার। আর এখন তো আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তাই আমার জীবনে তোমার মূল্য সব থেকে বেশি। অন্যদিকে জনের বাবা জুনকে ইনভাইট করতে চায় কারণ সে তাকে রাজি করাতে চায়, যাতে সে চ্যাংকে বলে তাদের পরিবারের সাথে সাথে চ্যাং কোলাবরেশন একেবারে বন্ধ না করে। জনের বাবা তারপর জনকে জুলিকে বিয়ে করার কথা বললে তখন সে বলে, না আমি জুলিকে বিয়ে করব না। অন্যদিকে জুলিও তো রেগেছিল আর বলতে শুরু করে, তুমি কি মনে করেছো আমি তোমার জন্য এখানে বসে আছি। তখনই ঝগড়ার মাঝে সার্ভেন্ট চলে আসে আর বলে, জুন চলে এসেছে। জুন তো অনেক বড়লোক মেয়ের মতো এন্ট্রি মেরেছিল। জন তাকে দেখা মাত্রই তার সামনে চলে আসে। জুন তাকে বলে, দয়া করে সাইডে সরে যাও। জুন তারপর জনের বাবাকে বলতে শুরু করে, আমি জানি আপনার অবস্থা বেশি ভালো না, তাই আমি আপনার জন্য এই সব কিছু এনেছি। আপনার শরীর অসুস্থ, তাই ভালোভাবে নিজের খেয়াল রাখবেন। জুলি তো এই সব কিছু সহ্য করতে পারছিল না, তাকে গালি দেয়। জনের বাবা জুনকে বলছিল, তুমি এখন মাত্র বিয়ে করেছো, চ্যাংয়ের সাথে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো ক্যান্সেল হয়ে গেছে, এরকম করা একেবারেই তোমাদের উচিত হবে না। তারা ব্যবসা নিয়ে একে অপরের সাথে কথা বলছিল।
অন্যদিকে জনের মাথায় তো অন্য কিছু চলছিল, আর সে ভাবছিল জুন আমার জন্য অনেক বেশি লয়াল ছিল। কিন্তু সে এখন চ্যাংকে বিয়ে করে ফেলেছে, চ্যাং তার হাজব্যান্ড, তাহলে সে তার হাজব্যান্ডের জন্য কতটা লয়াল থাকবে। জুনও তাদেরকে স্পষ্টভাবে বলে দেয়, আমার তার সাথে বিয়ে হয়েছে এর মানে এটা না আমি তার ব্যবসা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করি বা এগুলো আমি চালনা করি। আমি একদমই কোনো প্রজেক্ট ক্যান্সেল করিনি, যদি সে করে থাকে তার লাভ বা লোকসানের ব্যাপার হতে পারে, তাই এই ম্যাটারে কথা বলতে হলে আপনি তার সাথে কথা বলতে পারেন। জনের বাবা রেগে যায় আর বলে, যখন তোমার কোনো কিছু যাই আসে না তাহলে আমি তোমাকে কেন বলবো। জনের বাবা তারপর রেগে মেগে চলে যায়, আর জন চলেই যাবে তখনই জুলি তার হাত ধরে আর বলে, আমি আর জন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। জুন তখন বলে, হ্যাঁ অবশ্যই, তোমরা সব সময় সুখে থেকো, আর আমি দোয়া করি তোমাদের ছোট্ট একটা ছেলে হোক। এই কথা শোনার পর তো জনের মাথা একদম গরম হয়ে যায়, আর সে জোর করে তাকে উপরে নিয়ে যায়। আর সে জুনকে বলতে শুরু করে, তুমি অন্য কাউকে বিয়ে করতেই পারো না, এটা অনেক খারাপ একটা ব্যাপার। জুন তাকে বলে, তুমি না বলেছিলে তুমি আমাকে ডাউরি দিবে। এসব নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। জন তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে ফ্রেন্ড বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, তুমি তাকে ডিভোর্স নিয়ে আমাকে বিয়ে করে ফেলো। জুন তাকে সোজাসুজি বলে দেয়, আমি তাকে ডিভোর্স দিব না। জন তাকে বারবার জোর করতে শুরু করে, কিন্তু সে তাকে আবারও ডাইরেক্ট বলে দেয়, না একদমই না, আর এটা মনে করো না তুমি জোর করে আমাকে ডিভোর্স দেওয়াতে পারবে। তারপরেও জন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জুন তাকে বলে, আমি তাকে কখনোই ধোকা দিব না। জুন তাকে কথায় কথায় এটাও বলে দেয়, তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, কিন্তু এর মানে এটা না তুমি আমাকে যা বলবে আমি তাই করব। এখন আমার জীবনে তোমার কোনো মূল্য নেই, তুমি যতই আমার জীবনে আসার চেষ্টা করো না কেন আমি তোমাকে ছুঁড়ে ফেলে দিব। তখন তো সে তার সাথে জোর করতে শুরু করে। জুন তখন তার দিকে বন্দুক তাক করে। জন তো এখানে আরো পাগলের মতো করতে শুরু করে আর বলে, আমি তোমাকে শিখিয়েছি কিভাবে গান চালাতে হয়, আর তুমি এখন আমার দিকে তাক করছো, এটা অনেক খারাপ একটা বিষয়। তারপর সে গান সরিয়ে আবারও তার কাছে আসার চেষ্টা করে। জন এবার নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে উপরের দিকে শুট করে, যাতে জন ভয় পেয়েছে এবং দূরে সরে যায়। তারপর সে চলেই যাবে, আবারও সে তাকে থামানোর চেষ্টা করে, আর সে আবারও তার গান ধরে আর বলে, নাও তুমি আমাকে শুট করো। তাদের এত ঝগড়া দেখে বাড়ির সবাই সেখানে চলে আসে। জুলি তো আবারও পাগলের মতো করতে শুরু করে আর জনকে গালি দিচ্ছিল। সেই জায়গায় জন সবাইকে বলতে শুরু করে, তোমরা সবাই চুপ থাকো। আর সে জুনকে বলতে শুরু করে, তুমি আমাকে মেরে ফেলো, আমি তোমার জন্য কোনো কিছু করিনি, আমি তো মৃত্যুই ডিজার্ভ করি। আর সে তার গলার মধ্যে বন্দুক ধরে আর বলে, আমাকে মেরে ফেলো। জন তারপর হাসতে শুরু করে আর বলে, তুমি যদি মারতে না পারো তাহলে তুমি আমার সাথে চলো, আমি এখনই তোমার ডিভোর্স করিয়ে ফেলবো আর আমি তোমাকে বিয়ে করব। এসব যখন চলছিল তখনই সেখানে চলে আসে চ্যাং, আর সে তার ওয়াইফের হাত ধরে, আর সে জুনকে বলতে শুরু করে, আমি তোমাকে এত ছাড় দিইনি, তুমি যে কোনো পুরুষের কাছে যেতে পারবে। মানে সে সবার সামনে দেখিয়ে দিল সে শুধুমাত্র তার। চ্যাং সবাইকে বলে, সবাইকে সবার রেসপন্সিবিলিটি দেখে রাখা উচিত, আর সে আমার ওয়াইফ, পুরো শহরের সামনে আমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছি, তাই এখানে আমার ওয়াইফকে কেউই প্যারেশান করতে পারবে না। জনের ফাদার তাদেরকে বলে, তোমরা এখান থেকে চলে যাও। তারা যখন চলেই যাবে তখনই জন তাদের ওপর চ্যাং এর ওপর বন্দুক তাক করে। জুনও তখন তার বন্দুক বের করে এবং সে জনের দিকে তাক করে। তারা দুজনেই সেই জায়গায় তাদের বন্দুক লোড করে ফেলে। জন তো রেগে সেই জায়গায় চ্যাংকে শুট করে ফেলে। জুন এটা দেখা মাত্রই সে আবার জনকে শুট করে ফেলে। চ্যাংয়েরও গুলি লাগে এবং জনেরও। জুন তো সেখানে তার হাজব্যান্ডের কেয়ার করতে শুরু করে। জুলিও সেখানে চ্যাংয়ের কাছে চলে আসে, কিন্তু চ্যাং তার হাত সরিয়ে ফেলে। জুন তো সেখানে অনেক বেশি রেগে যায়, আর সে বলে, আজকের পর থেকে যদি আমার হাজবেন্ডের গায়ে একটা আঁচড়ও লাগানোর চেষ্টা করো আমি নিজের হাতে তোমাকে মেরে ফেলবো। জন তো আহত অবস্থায় ছিল, তাকে কেউ দেখতেও যায় না। তার চোখের সামনে থেকে জুন তার হাজবেন্ডকে নিয়ে চলে যায়। তারপর জুলি সেখানে কিছু বলতেই যাবে, জন তো অনেক বেশি রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে, আর গুলি লাগার কারণে সে তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে ডাক্তার চ্যাংকে চেক করে আর বলে তার অবস্থা অনেক খারাপ, কিন্তু সে ঠিক হয়ে যাবে। এরকম ভাবে চ্যাংয়ের অবস্থা অনেক খারাপ থাকায় জুন সেখানে তার হাজবেন্ডের অনেক কেয়ার করছিল। তার হাজবেন্ডকে গোসল করানো থেকে শুরু করে সব কাজ সে নিজে করত। এরকম ভাবে সে ড্রয়ারে একদিন একটা কাগজ পায়, যেখানে সে জানতে পারে চ্যাং তাকে বিয়ে করার জন্য কতগুলো প্লট কিনেছে, যাদের জনের বাবা বিয়ের জন্য রাজি হয়ে যায়। তারপর যখন চ্যাংয়ের জ্ঞান ফিরে সে চ্যাংকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করেছো? আমি আস্তে আস্তে সবকিছু জানতে পারছি আর প্রত্যেকবারই শকড হচ্ছি। চ্যাং তাকে বলে, আমি তোমাকে নিয়ে অনেক বেশি ইনসিকিউর হচ্ছিলাম, আমি যে কোনোভাবে তোমাকে বিয়ে করতে চাচ্ছিলাম। তোমার সব ডেঞ্জারাস মিশনগুলোতেও আমি তোমাকেই দেখতাম, কারণ আমার সব সময় ভয় করতো তোমার যদি কিছু হয়ে যায় তুমি কি ঠিকঠাক ফিরতে পারবে। তাই আমি শুধুমাত্র এটাই চেয়েছিলাম তুমি যে কোনোভাবে আমার কাছে চলে আসো আর আমি তোমাকে বিয়ে করে নেব। জুন তাকে বলে, তুমি যদি সোজাসুজি আমার কাছে আসতে হতে পারতো আমি অনেক আগেই তোমার হয়ে যেতাম, আর আমার নিজেকে এত অসুরক্ষিত মনে হতো না। তখন চ্যাং তাকে বলে, আমি এসব জানি, কিন্তু যখন আমি তোমাকে তার সাথে দেখতাম তুমি অনেক বেশি হ্যাপি ছিলে,
তাই আমি ভেবেছিলাম তুমি তার সাথে থাকতেই পছন্দ করবে, তাই আমি তোমাদের মাঝে আসতে চাইনি। তাই তো যেদিন তুমি আমার কাছে এসেছিলে কিছু দেওয়ার জন্য, আমি তোমাকে থামাইনি। আমি জানতাম সেটার মধ্যে ড্রাগস ছিল, কিন্তু আমি খেয়েছি কারণ সেটা তুমি ছিলে। জুন তার কথা শুনে সেখানে কান্না করতে শুরু করে। এরকম ভাবে তাদের বন্ডিং আরো বেশি ভালো হয়ে যায়। তারা দুজনে হ্যাপি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে জনকে দেখানো হয় সে কিনা অনেক বেশি কষ্টে ছিল আর ভাবছিল তার বিশ্বাসই হচ্ছে না জুন তাকে গুলি মারতে পারে। এসব ভেবে সে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে ড্রিঙ্ক করতে মানা করে, তখন সে অ্যাসিস্ট্যান্টকে বকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর সে রেগে পাগলের মতো করতে শুরু করে আর বলে, আমাকে থামানোর তোমরা কি? আর সে তার মাথায় ঠুকতে শুরু করে। আর সে চিল্লাতে শুরু করে আর বলে, আমি জুনকে চাই, এরকম হতেই পারে না, সে শুধুমাত্র আমার। তারপরে সিনে আমরা দেখতে পাই আমাদের গল্পের নায়িকাকে কিডন্যাপ করা হয়েছিল আর তাকে জনই কিডন্যাপ করেছিল। জনের জ্ঞান ফিরলে জন তাকে বলতে শুরু করে, তুমি তো এরকম ভাবে আমার কাছে আসবে না, কিন্তু এরকম ভাবে আসতেই হবে। জুন তাকে বারবার বলছিল তুমি আমাকে ছেড়ে দাও, কিন্তু সে তার বুকের ঘাও দেখাতে শুরু করে আর বলে, দেখো এই আঘাত তুমি আমাকে দিয়েছো, 10 বছর পরে তুমি আমাকে এটা দিয়েছো। জন তো পাগলের মতো করে আর বলতে শুরু করে, তুমি যাই বলো না কেন আমি তোমাকে সব দিব, কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি টাকা চাও, আমার জীবন চাও, সব আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি আমার কাছে চলে আসো। তারপর সে জুনের হাত ধরতে শুরু করে, তার পায়ে পড়ে আর বলছিল, তুমি এখন আমার সাথেই থাকো। কিন্তু জুন ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি এখন চ্যাংয়ের ওয়াইফ এবং তার হয়েই থাকবো। অন্যদিকে চ্যাং তাকে বাঁচানোর জন্য চলে আসে এবং সবার সাথে সে ফাইট করছিল। সবার সাথে সে অনেক ভালো ফাইটিং করছিল, কারণ তার নায়িকাকে তার বাঁচাতে হবে। তারপর সে তার ওয়াইফকে বাঁচাতে ভেতরে চলে আসে। জুন ভেতরে বাধা অবস্থায় ছিল, এটা দেখার পর তাদের মধ্যে অনেক বড় ফাইট হতে শুরু করে। চ্যাংও সেখানে অনেক ভালো ফাইট করতে শুরু করে আর বলে, প্লিজ আমার ওয়াইফকে ছেড়ে দাও, না হলে তোমার পরিণতি অনেক বেশি খারাপ হবে। তারপর সে জনকে হারিয়ে জুনের কাছে চলে আসে এবং তার বাঁধন খুলতে শুরু করে। অন্যদিকে পুলিশও চলে এসেছিল এবং তাকে নিয়ে চলে যায়। জুন তো সেখানে তাকে জড়িয়ে ধরেছিল। এসব দেখার পর তো জনের অনেক খারাপ লাগে আর তার বারবার মনে পড়ছিল সে আগে কিভাবে তাকে বাঁচিয়েছিল। কিন্তু যাওয়ার আগেও সেখানে জুন বলতে শুরু করে, তুমি শুধুমাত্র আমারই থাকবে, আমি তোমাকে নেওয়ার জন্য আবারও আসবো। মানে পুরাই সাইকো আর কি। অন্যদিকে তারা তো একসাথে ছিল। সেখানে জ্যাং তাকে প্রমিস করে, আমি তোমাকে প্রমিস করছি এরপর থেকে আমি তোমাকে একদমই একা ছাড়বো না। আমাদের সেখানে তাদের একসাথে থাকার সব মুহূর্তগুলো দেখানো হয়। কিভাবে তারা একে অপরের অনেক বেশি কাছে এসেছিল, কিভাবে তারা একে অপরকে বুঝতে শিখেছিল। চুন কখনো ভাবতেও পারেনি সেরকম একজনকে খুঁজে পাবে যে তাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসবে, সবকিছু ঊর্ধ্বে তাকে রাখবে। চুন তো সেখানে তাকে অনেক জোরে হাঁক করে আর বলে, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। সে যদি 1000 বার আমার জীবনে ফিরে আসে আমি তাকে অ্যাকসেপ্ট করব না। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।